Hello everyone, welcome to WBPSC Hassel Strategy by Unacademy। आज इंडियन ন্যাশনাল মুভমেন্টের গভর্নর জেনারেলস ইন্ডিয়া এই টপিক আমি ডিসকাস করব। এটা পার্ট 19 এর ভিডিওস, তো পার্ট 1 টু পার্ট 8 এ অলরেডি আপলোড হয়ে গেছে চ্যানেলে। আপনারা প্লেলিস্ট ভিজিট করুন, পার্টিকুলার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই প্লেলিস্টে আপনারা সমস্ত ভিডিওস পেয়ে যাবেন। মাইসেলফ পাপান সাহা, এডুকেটর অ্যাট WBPSC দ্য হাসেল স্ট্র্যাটেজি বাই আনএকাডেমি। তো আজকে লেসন স্টার্ট করা যাক। আজকে ফার্স্ট অফ অল দেখুন যে গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়া অর্থাৎ কোন এই যে সময়কালটা কতটা ছিল দেখুন ভালো করে। এই জায়গাটা ইম্পর্টেন্ট, 1832 থেকে 1858। 1858 এর পর কি হয়ে গেল, ভাইসরয় ফর ইন্ডিয়া। আর 1832 এর আগে অবধি কি ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তার আগে কি ছিল, গভর্নর অফ বেঙ্গল। গভর্নর অফ বেঙ্গল বা গভর্নর জেনারেল বেঙ্গল আমি অলরেডি কভার আপ করেছি পার্ট 18 এর ভিডিওতে। আপনারা ওই ভিডিওটি আপনারা দেখুন, তাহলে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ভাইসরয়দের আরেকটা পার্ট আসবে, তাহলে এই জায়গাটা শেষ হয়ে যাবে। বোঝা গেল? ফার্স্ট অফ অল প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন, লর্ড উইলিয়াম বেন্টিক। যার সময়কাল বলবো 1828 থেকে 1835। তিনি 1828 থেকে 1832 শেষের দিকে বা 1833 প্রথম অবধি তিনি অ্যাজ এ ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তারপরে 1833 চার্টার অ্যাক্টের মাধ্যমে তিনি গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়াতে উনি পরিণত হলেন। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে কয়েকটা জিনিস লর্ড উইলিয়াম বেন্টিকের সময়কালীন ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেই জায়গাটা আমাদের দেখতে হবে। ফার্স্ট পয়েন্টে দেখুন, বলছে চার্টার অ্যাক্ট 1833 ওয়াজ এনঅ্যাক্টেড। এই চার্টার অ্যাক্ট 1833 এর মাধ্যমে একদিকে যেমন গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তৈরি হলো, একই সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া যে আধিপত্য সেটা কিন্তু বন্ধ হলো। মাথায় ঢুকলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ক্ষেত্রে, শুধুমাত্র চা এবং চায়নার ক্ষেত্রে 1813 চার্টার অ্যাক্টের পরেও ছিল, ওই দুটো জায়গায় কিন্তু মনোপলি ছিল, ভালো করে বুঝতে হবে। 1813 চার্টার অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমস্ত দিক থেকে মনোপলি বন্ধ হলো, অর্থাৎ অন্যান্য ইউরোপিয়ান বণিক কোম্পানি বা বণিকরা এসে এইখানে সমানভাবে ব্যবসা করতে পারবে। দুটো ক্ষেত্রে চা আর চায়নার সাথে যে বিজনেস, সেটাতে একমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি থাকবে। কিন্তু 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে সেটাও কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল। কোম্পানিরা মনোপলি থাকলো না, সমস্ত কোম্পানির সমান অধিকার থাকলো ইন কেস অফ দ্য বিজনেস। মাথায় ঢুকে গেছে? তারপরে কি আছে, হি ইজ দ্য মোস্ট লিবারেল ব্রিটিশ গভর্নর জেনারেল। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে কি হচ্ছে মোস্ট লিবারেল ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিক। টেনার বলছে কোয়েনসাইডস উইথ দ্য সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস অফ 19th সেঞ্চুরি। আচ্ছা, এখানে কিছু সোশিও রিলিজিয়াস কিছু মুভমেন্টস রয়েছে 19th সেঞ্চুরি, যেমন অ্যাবলিশন অফ সতী, আদার বলছে ক্রুয়েল রাইটস 1829 অকার ডিউরিং হিজ টেনার। তারপরে বলছে রেজলিউশন অফ 1835 অ্যান্ড এডুকেশনাল রিফর্মস। বোঝা গেল? এই যে ভালো করে বুঝতে হবে। তারপর বলছে সাপ্রেশন অফ দ্য থাগ। থাগ মানে যারা রবারি, ধরুন যারা ডাকাতি করছে রাস্তাঘাটে, হাই রবারি যাকে, তাকে থাগ বলা হয়। বলছে সাপ্রেশন, তিনি থাগদেরকে কিন্তু দমিয়ে দিয়েছিলেন একদম, যেটা 1830 বাই দ্য কলোনিয়াল স্লিম্যান। বোঝা গেছে? তারই সময়ে এই যে অন রোডে ডাকাতি, এটা আমাদেরও এটা আমবাদ, শোনা যায় মাঝে মধ্যে রাস্তার মধ্যে এরকম গান পয়েন্টে রেখে টাকা নেওয়া হয়। তখন সেই সময় গান পয়েন্ট ছিল না, সে অন্য কিছু সিস্টেম ছিল, গানও ছিল, অন্য সিস্টেমও ছিল। সে সময় রবারি করা হতো, হাই রবারি বলা হতো। তাদেরকে বলা হয় থাগস বলা হয়। সে তাদের সম্পূর্ণ কে উচ্ছেদ করেছিল, কোন সময়কালে, লর্ড উইলিয়াম বেন্টিকের সময়। বোঝা গেল? তারপর যে রাজা অফ মাইসোর মহীশূরের রাজা ওয়াজ ডিপোজড অ্যান্ড টেরিটরিজ অফ কিংডম ওয়ার অ্যানেক্সড। বুঝা গেছে? মহীশূর যে রাজা, সে ডিপোজ, তার টেরিটরি, তার সাম্রাজ্য, তার রাজ্য সম্পূর্ণ কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে গেল তারই সময়। বোঝা গেল এটা? নেক্সট আমি চলে যাব লর্ড উইলিয়াম বেন্টিকের আরো কিছু পয়েন্টে। এখানে দেখুন, বলছে অ্যানেক্সেশন অফ দ্য কাচার 1834 অ্যান্ড দ্য বলছে জয়ন্তলা অ্যান্ড দ্য কুর্গ। কাচার, জয়ন্তলা, কুর্গ এই যে জায়গাগুলো সবই কিন্তু তার সময়। অন দ্য চার্জেস অফ দ্য মাল অ্যাডমিনিস্ট্রেশন, ভুল অ্যাডমিনিস্ট্রেশন, তুমি ঠিক করে শাসন করতে পারছো না, শাসনতান্ত্রিক থেকে তুমি অযোগ্য, এই চেতনায় তিনি কিন্তু এগুলো অ্যানেক্স করে নিয়েছিল। ফরমেশন অফ দ্য আগ্রা প্রভিন্স 1834, 1834 সালে যে আগ্রা প্রভিন্স ছিল
সে সময় কিন্তু তিনি ফরমেশন করেছিলেন। প্রভিন্সিয়াল কোর্টস অফ অ্যাপিল অ্যান্ড দ্য সার্কিটস ওয়ার রিপ্লেসড বাই দ্য কমিশনার্স অফ দ্য রেভিনিউ অ্যান্ড সার্কিট। ভালো করে বোঝো। বলছে প্রভিন্সিয়াল কোর্টস অফ অ্যাপিল অ্যান্ড সার্কিটস ওয়ার রিপ্লেসড বাই কমিশনার্স অফ রেভিনিউ অ্যান্ড সার্কিট। মাথাটা ঢুকেছে? আচ্ছা। ট্রিটি অফ পারপেচুয়াল ফ্রেন্ডশিপ উইথ রঞ্জিত সিং উইথ টেক প্লেস। পারপেচুয়াল ফ্রেন্ডশিপের যে ট্রিটি এই সময় কিন্তু হয়েছিল। কার সময়ে? লর্ড উইলিয়াম বেন্টিকের সময়ে। এই জায়গাটা কিন্তু ভিভিআর, এই যে জায়গাটা বললাম, যেটা কোন জায়গাটা, এই যে এটা পারপেচুয়াল ফ্রেন্ডশিপ, এই জায়গাটা মানে আর বললাম দুটো স্টার মিলে পরীক্ষা খুব দেয় কোশ্চেনটা। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গায় নোট ডাউন করতে হবে। আমি এক্স্যাক্টলি কিন্তু পয়েন্ট ওয়াইজ করে দিয়েছি যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয় এবং নোট ডাউন করতে সুবিধা, খুব ব্রিফলি নোট ডাউন করা যাবে। আর প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা স্টেটমেন্টস কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাব। নেক্সটে আসছেন 1835 থেকে 1836, খুব অল্প সময়কালীন ছিলেন। তিনি ছিলেন স্যার চার্লস মেটাকাফ। আমরা নামটা খুব শুনেছি, চার্লস মেটাকাফে। ইন্ডিয়ান প্রেসের উপর একটা রেস্ট্রিকশন তিনি নিয়ে এসেছিলেন। হ্যাঁ, সংবাদপত্র নিয়ন্ত্রণে চার্লস মেটাকাফের, বোঝা গেল? আচ্ছা, সেটা পরবর্তীকালে করেছিল, কিন্তু তারা এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে চার্লস মেটাকাফের ব্যাপারটা দেখুন ভালো করে। বলছি ব্রিফ টেনার মার্কড বাই দ্য liberation of the Indian press prohibited restrictions as new press law was passed. বোঝা গেছে? আচ্ছা, সংবাদপত্র নিয়ন্ত্রণ মুক্ত করেছে যেটা, সে চার্লস মেটাকাফ। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টস। তারপরে লর্ড অকল্যান্ড 1836 থেকে 1842, এই ক্ষেত্রে নাটালকে বুঝতে হবে। তিনি খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় হচ্ছেন ভিক্টোরিয়াস ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার 1838 থেকে 1842। এই কোশ্চেনটা কিন্তু অলরেডি ডাব্লিউবিসিএস ও অন্যান্য পিএসসি পরীক্ষায় এসছে। সিজিএল একবার দিয়ে দিয়েছিল যে প্রথম অ্যাংলো আফগান ওয়ার কার সময় হয়েছিল বা কার টেনিয়ারে হয়েছিল, সেটা কি হবে? লর্ড অকল্যান্ড। বোঝা গেল? এই জায়গায় কিন্তু কোশ্চেন আছে, কোন যুদ্ধ কোন সময় হয়েছিল, কোন ঘটনা কোন সময় হয়েছিল, এগুলো কিন্তু দেয়। ইতিহাস কিন্তু সাল জিজ্ঞাসা করে এইভাবে। বোঝা গেল? ঠিক আছে। মানে এরকম বলবো না যে কোন সময় অ্যাংলো আফগান ওয়ার হয়েছিল। অ্যাংলো আফগান যে ওয়ারটা, সেটা কোন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার সময় হয়েছিল, ভালো করে বুঝতে হবে। এই জায়গায় কিন্তু প্রশ্নটা আসে। বোঝা গেল এটা? নেক্সট চলে যাব। বলছে লর্ড এলিনবার্গ, তার সম্পর্কে পড়বো। 1842 থেকে 1844, তিনিও স্বল্পকালীন ছিলেন। একটা ইম্পর্টেন্ট হচ্ছে সাকসেসফুলি কমপ্লিট দ্য আফগান ওয়ার। তার সময় কিন্তু আফগান ওয়ারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। বোঝা গেল? অ্যান্ড অ্যানেক্স দ্য সিন্ধ প্রভিন্স। সিন্ধ যে প্রভিন্সটা 1833 সালে তিনি দখল করলেন। তারপরে বিকেম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া to be recalled for defying the orders of Court of Directors of East India Company. তিনি কিন্তু প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তা কিন্তু পুনরায় ডাকা হয়েছিল কোর্ট অফ ডিরেক্টরের কাজের জন্য কোম্পানির। আর হচ্ছে ওয়ার উইথ গ্যালিয়ার 1843 সালে, অকারিং ডিউরিং হিজ টেনার, তার সময় কিন্তু এটা হয়েছিল। বোঝা গেল এটা? আচ্ছা, বলছে ইস্যু অর্ডার্স ফর প্রহিবিশন অফ ফিমেল, বলছে ইনফ্যান্টিসাইড অ্যান্ড সাপ্রেশন অফ দ্য practice human sacrifice among the goals. The issued order of prohibition of female infanticide and suppression of the particle of the human sacrifice and the goals of the Central India. এই জন্য ভালো করে বুঝতে হবে যে লর্ড হার্ডিং এর সময়টা একটু বলবো। লর্ড হার্ডিং এর সময় হচ্ছে, যেটা বলেই দিলাম, ফিমেল ইনফ্যান্টিসাইড যে ব্যাপারটা, সেটা সবসময় লাগবে হিউম্যান স্যাক্রিফাইসের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাংলো শিখ ওয়ার, যে 1845 থেকে 1846 সালে যে অ্যাংলো শিখ ওয়ার হয়েছিল, সেটা কিন্তু তার সময় হয়েছিল। বোঝা গেল এটা? একদম এটা ইন ডিটেলস ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট লর্ড ডালহৌসিটা বলবো আমি। বলছি অ্যাপ্লিকেশন অফ দ্য ডক্ট্রিন অফ ল্যাপস। এই খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যে ডক্ট্রিন অফ ল্যাপসটা কি বলেছে সেটা সম্পর্কে বলছি আমি। তার আগে এটা দেখে নিন, ওয়ান অফ দ্য প্রিন্সিপাল পলিটিক্যাল রিজনস অফ দ্য রিভল্ট অফ 1857। এটা কিন্তু একটা প্রিন্সিপাল রিজন ছিল যে ডক্টর ল্যাপসটি কিন্তু, যে আমাদের 1857 যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ আমরা বলতে পারি। অ্যাকচুয়াল ডক্টর ল্যাপস হচ্ছে এমন একটা নিয়ম, যে নিয়ম অনুযায়ী
কোনো রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে কোনো দত্তক পুত্র তার সাম্রাজ্যে কিন্তু উত্তরাধিকার হতে পারবে না। সেক্ষেত্রে সে সাম্রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। মানে কোনো রাজা ইচ্ছা করলে কিন্তু কোনো মানে পুত্র সন্তান না থাকলে কোনো মানুষকে মানে কোনো ছেলেকে দত্তক নিয়ে তার উত্তরাধিকার মনোনীত করতে পারেন না, তার রাইট নেই। তো এই যে জায়গাটা, যে সাবঅর্ডিনিটিতে যে হাত দিয়েছে ব্রিটিশরা বিভিন্ন দেশীয় রাজাদের, এটাই কিন্তু ওয়ান অফ দ্য রিজনস ফর দ্য 1857 রিভল্টস। তারপরে কি বলেছে যে এই আইনের মাধ্যমে ডক্টর অফ ল্যাবস অর্থাৎ শর্ত বিলোপ নীতি, যাকে বাংলায় বলা হয়, তিনি সাতারা, জয়পুর জায়গাগুলো কিন্তু পরে প্রথমে সাতারা নিয়েছিল, দেন জয়পুর, সম্বলপুর, তারপর হচ্ছে ভাগত, উদয়পুর, ঝান্সি, নাগপুর, আওয়াধ আন্ডার দ্য ডক্টর অফ ল্যাবস। এই যে নামগুলো বললাম পর পর সাতারা থেকে শুরু করে, এই জায়গা কিন্তু ইম্পর্টেন্স, কার পরে কোনটা হয়েছিল, অ্যানেক্স, বোঝা গেল। তারপর তিনি কি করেছিলেন বলছে ইন্ট্রোডাকশন of the railways first train Bombay in Thane, বলছে ইন্ট্রোডাকশন অফ রেলওয়েজ ফার্স্ট ট্রেন বম্বে থানে কোন সময় হয়েছিল, প্রথম যে ট্রেনটা সেটা বম্বে থেকে যে থানে এর মধ্যে হয়েছিল, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তারপর বলছে টেলিগ্রাফ অ্যান্ড পোস্টাল সিস্টেমস। আচ্ছা, টেলিগ্রাফ অ্যান্ড পোস্টাল সিস্টেমটা ইম্পর্টেন্ট। ফার্স্ট টেলিগ্রাফ লাইনটা মানে প্রথম তিনি নিয়ে এসেছিলেন, আর ফার্স্ট টেলিগ্রাফ লাইন আসে সেটা কিন্তু ক্যালকাটা থেকে আগ্রাতে হয়েছিল, বোঝা গেল। কত সালে, 1853 সালে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আর প্রথম রেলওয়ে কাজ হচ্ছে ফার্স্ট বোম্বে টু থানে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। প্রথম রেলওয়ে কারখানার মধ্যে চলেছিল বোম্বে টু থানে, ঠিক আছে, 54 কিলোমিটার। তারপর হচ্ছে পোস্টাল রিফর্মস, তিনি পোস্টাল চালুও করলো, রিফর্মসও করেছিল। তো যে পোস্টাল অফিস অ্যাক্ট 1854 was initiated during his tenure, চার্টার অ্যাক্ট 1853 passed। তারপরে হচ্ছে উডস এডুকেশন ডিসপ্যাচ 1854, যাকে বলা হয় ম্যাগনা কার্টা অফ দ্য মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন, অলসো পাস্ট। এটা একদম ক্লিয়ার, সম্পূর্ণ একদম ক্লিয়ার করতে পেরেছি, এই জায়গাটা বুঝতে হবে। এই জায়গাটা বুঝুন যে সেকেন্ড অ্যাংলো বার্মিস ওয়ার, বলছে অ্যানেক্সেশন তো লোয়ার বার্মা। সেকেন্ড অ্যাংলো বার্মিস ওয়ার কার সময় হয়েছিল, তার সময় হয়েছিল। আচ্ছা, প্রথম যে অ্যাংলো বার্মিস ওয়ার কার সময় হয়েছিল, আগের দিন পরেই ছিল লর্ড আমহার্স্ট, বোঝা গেল। 1826 সালে কিন্তু এটা হয়েছিল লর্ড আমহার্স্টের সময়, বোঝা গেল এটা। তার দ্বিতীয় যে অ্যাংলো বার্মিস ওয়ারটা সেটা কার সময় হয়েছিল, সেটা হচ্ছে লর্ড ডালহৌসির সময়। এবং তিনি কিন্তু লোয়ার বার্মা সম্পূর্ণ কিন্তু অকুপাই করে দিয়েছিল। প্রথমের সময় কিছুটা অকুপাই হয়েছিল, দ্বিতীয় অ্যাংলো যে বার্মিস ওয়ারে সম্পূর্ণ লোয়ার যে বার্মাটা সেটা কিন্তু অ্যানেক্সেশন হয়েছিল। তারপর তার সময় একটা বিখ্যাত যে ঘটনাটা সেটা হচ্ছে উইডো রিমারেজ অ্যাক্ট 1856। উইডো রিমারেজ অ্যাক্ট আমাদের একজন ভারতীয়, কার নাম মানে কার দরুন এটা হয়েছিল, কার চেষ্টায়, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার সহায়তায় লর্ড ডালহৌসি, তিনি কিন্তু এই একটা পাশ করলে উইডো রিমারেজ, মানে বিধবারাও কিন্তু তার স্বামী মৃত্যুর পরে আর একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়াল জাস্টিস। একটা মেয়ে মারা গেলে কিন্তু মানে মুসলিম মারা গেলে সে কিন্তু ছেলেরা কিন্তু ইজিলি পারতো, এখনো পারে, আগেও পারতো, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সে অ্যাক্সেসটা ছিল না। কিন্তু রাইট টু ইকুয়ালিটি যদি বলি যে প্রত্যেকের সমান অধিকার, তার সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আনতেই হবে। তাদেরও লাইফ আছে, তারাও লাইফে কি করবে আফটার ডেথ অফ দ্য পার্টিকুলার হাজব্যান্ড, তারা কি করবে এক্স্যাক্টলি, এখন কিন্তু এটা হয়েছিল। বলছে মিলিটারি হেডকোয়ার্টার হতো ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ মুভ টু সিমলা, বলছে মিলিটারি হেডকোয়ার্টার হচ্ছে কিন্তু এই সময় সিমলাতে ট্রান্সফার হয়েছিল, এই জায়গাটা ইম্পর্টেন্ট, বোঝা গেল। আর কি বলেছিল, হোয়ার দ্য সামার ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ অলসো এস্টাবলিশ, সিমলাতে কিন্তু আবার সামার ক্যাপিটাল কিন্তু এস্টাবলিশমেন্ট হয়েছিল, বোঝা গেল এটা। তারপরে একটা বলছে হেডকোয়ার্টার অফ দ্য বেঙ্গল আর্টিলারি ওয়াজ মুভ টু মিরাট, বেঙ্গল আর্টিলারি কিন্তু মিরাটে মুভ করেছিল এটা। তারপরে কি বলেছিল এই জিনিসটা, সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার 1848 থেকে 56, সেকেন্ড যে অ্যাংলো শিখ ওয়ার হয়েছিল সেটা কিন্তু 1848 থেকে মানে 1856 পর্যন্ত চলেছিল। সে কার সময় হয়েছিল, লর্ড ডালহৌসির সময় হয়েছিল। এবং অ্যানেক্সেশন অফ দ্য পাঞ্জাব ফ্রম দ্য মহারাজ দলীপ সিং, মহারাজ দলীপ সিং মহারাজ রঞ্জিত সিং এর পুত্র, তার কাছ থেকে কিন্তু অ্যানেক্স করে হয়েছিল। আচ্ছা, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমরা এখনো কথা বলি, যে কোহিনূর যে ডায়মন্ড সেটা কিন্তু তার সময় দলীপ সিং কিন্তু হ্যান্ড ওভার করেছিল কার কাছে, ব্রিটিশদের কাছ থেকে। এই জন্য আমরা বলি যে কোহিনূর তাদের কাছে আছে, এটা অ্যাকচুয়ালি মহারাজ দলীপ সিং কিন্তু হ্যান্ড ওভার করেছিল।
বোঝা গেল এটা? আচ্ছা, তারপর হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ দ্য সেপারেট পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ইন এভরি প্রভিন্স। আচ্ছা, মানে সেপারেট পাবলিক ওয়ার্কস যে ডিপার্টমেন্ট, সেটা কিন্তু এস্টাবলিশমেন্ট করেছিল। মাথায় ঢুকলো এটা? আচ্ছা, তার সম্পর্কে আর জিনিস পড়িয়ে দিই, আমি যেটা প্রথমে বলিনি এটা। আচ্ছা, তাকে বলা হয় হচ্ছে গ্রেট ইম্পেরিয়ালিস্ট অ্যান্ড কলোনিস্ট। এই জায়গাটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এটা। গ্রেট ইম্পেরিয়ালিস্ট অ্যান্ড কলোনিস্ট তিনি ছিলেন। বোঝা গেল? আচ্ছা, তার সম্পর্কে আরো তথ্য আছে, এটা পড়তে হবে, তাহলে আর সকল তথ্য তার সম্পর্কে। টু ব্রিং মোর ল্যান্ড আন্ডার দ্য কাল্টিভেশন সো হ্যাজ টু আর্ন দ্য মোর রেভিনিউ। তিনি কিন্তু অনেকগুলো জমিকে তিনি কাল্টিভেশনের জায়গায় নিয়ে চলে এসেছিলেন রেভিনিউ কালেক্ট করার জন্য। এই জিনিসটা বোঝাতে পারলাম? তারপর তিনি খুব ইম্পর্টেন্ট কিছু ইরিগেশন প্রজেক্ট করেছিলেন। সে টু ক্যানেলস কি কি আছে, আপার গঙ্গা ক্যানেল তার সময়, অ্যান্ড ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ অ্যান্ড দ্য বাড়ি, যেটা হয়েছিল উত্তরপ্রদেশে। তো আপার গঙ্গা ক্যানেল কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশ, যেটা অরিজিনেটিং করেছিল হরিদ্বারে। আর হচ্ছে বরিদট ক্যানেল, যেটা পাঞ্জাবে হয়েছিল বাট কনস্ট্রাক্টেড, মানে তার সময় কিন্তু দুটো ক্যানেল কিন্তু কনস্ট্রাকশন হয়েছিল, যেটার ইউজ কিন্তু আজও হচ্ছে চাষবাসের ক্ষেত্রে, ইরিগেশনের ক্ষেত্রে। সিমিলারলি দ্য হারবার্স অফ ক্যালকাটা, বম্বে অ্যান্ড করাচি, এই যে হারবার্স অফ ক্যালকাটা করাচি, এই যে তিনটে জায়গার যে হারবার, তাকে মডার্নাইজ করেছিল কে? সেটা কি মানে টু রিসিভ দ্য লার্জ মেরিটাইম শিপস, তাদের যে বন্দরগুলো, যে জায়গাগুলো পার্টিকুলার, সেটাকে মডার্নাইজ করেছিল, লার্জ নাম্বার অফ শিপটাকে সেখানে রিসিভ করে সেখানে আরও জাহাজের সমাগম হবে। তা সেই জায়গাটা কিন্তু তিনি কিন্তু করেছিলেন। মাথায় বোঝাতে পারলাম? তিনি কিন্তু এই জায়গাগুলো মডার্নাইজ করেছিলেন। তার পরীক্ষা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কী কী কোশ্চেন আসতে পারে, এবার আমি একদম মানে পার্টিকুলার কিছু এমসিকিউস আমি ডিসকাস করেছি, যার থিওরি কিন্তু আমি এইটুকুর মধ্যেই রেখেছি। আপনারা প্রথমে যে এই ভিডিওটা ভালো করে দেখেন এত অবধি, আপনারা প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন, একটাও আটকাবে না। মাথায় ঢুকেছে এটা? নেক্সট চলে যাবো আমি পার্টিকুলার কোশ্চেন্সে। ইম্পর্টেন্ট এমসিকিউ শুরু করার আগে বলবো, আগের দিন যে জিনিসটা আমাদের পার্ট 18 হয়েছে, আমি পার্ট 18 1 to 4 একটা কোশ্চেন দিয়েছি, 12টা কোশ্চেন। আমি পার্ট 17 পর্যন্ত 215টা করেছি। আর 215 প্লাস আগের দিন ছিল 12টা, কত হয়? 227টা। তাই আজকে 228 থেকে স্টার্ট করেছি। তো 227 পর্যন্ত কিন্তু পার্ট 10 ভিডিওতে আছে, আপনারা সেই ক্যালকুলেশনটা কিন্তু ভুলে গেলে হবে না, একদম এই জায়গাটা কিন্তু পুরোপুরি মাথায় রাখতে হবে। তো ইম্পর্টেন্ট এমসিকিউর প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে হু ওয়াজ দ্য মোস্ট লিবারেল ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। মারাত্মক ইম্পর্টেন্ট, অলরেডি আমি পড়িয়েছি। কি হবে অ্যান্সারটা? দেখি, চারটে আছে, লর্ড উইলিয়াম বেন্টিক, স্যার চার্লস মেটাকেফ, লর্ড অকল্যান্ড আর লর্ড হচ্ছে এলেনব্রগ। এটা হবে লর্ড উইলিয়াম বেন্টিক। ঠিক আছে, তিনি কিন্তু প্রথম ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আর লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তিনি কি ছিলেন? এই যে লিখে দিই, নোট ডাউন হয়ে যাবে। লাস্ট গভর্নর, ইয়ে করে দিই, আবার লিখি, একটু বড় বড় করে লিখে দিলাম, জেনারেল অফ ইন্ডিয়া। বোঝা গেল? আচ্ছা, নেক্সট চলে যাবো আমি। বলছে সাপ্রেশন অফ দ্য থাগ, দ্যাট ইজ হাইওয়ে রবারি। ঠিক আছে, থাকটা কি? হাইওয়ে রবারি ইন 1830-তে বাই কলোনিয়াল স্লিম্যান হ্যাপেন ডিউরিং হুজ গভর্নরশিপ? আচ্ছা, এই যে কলোনিয়াল স্লিম্যান তৎকালীন যে এখানে মানে পুলিশের প্রধান ছিলেন, পুলিশ প্রধান ছিলেন, কার সময়? এটা কার সময় হয়েছিল এটা? লর্ড উইলিয়াম বেন্টিক, চার্লস মেটাকেফ, লর্ড অকল্যান্ড, লর্ড এবং অপশন কিন্তু একটা সেম রেখেছি। অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে লর্ড উইলিয়াম বেন্টিক। বোঝা বোঝা গেল এটা? একদম ক্লিয়ার, লর্ড উইলিয়াম বেন্টিক হবে এটা। এইবার দেখুন, বলছে অ্যানেক্সেশন অফ দ্য, বলছে চাচার, জেন্তালা অ্যান্ড কুর্গ অন দ্য চার্জেস অফ দ্য মাল অ্যাডমিনিস্ট্রেশন, যে ভুল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে তিনটে জায়গা যেটা বলছি, সে অ্যানেক্সেশন অফ দ্য চাচার অ্যান্ড জান্তিয়া অ্যান্ড কুর্গ, এই যে জায়গাটা কে অ্যানেক্স করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিক কিন্তু এই জায়গাটা কিন্তু অ্যানেক্স করেছিলেন। এই জায়গাটা কিন্তু ভুললে চলবে না, এই জায়গাটা কিন্তু হয়েছিলেন। এই জায়গাটা দেখুন ভালো করে, ওই যে ট্রিটি অফ দ্য পারপেচুয়াল ফ্রেন্ডশিপ, এই যে এখানে বললাম পারপেচুয়াল ফ্রেন্ডশিপের যে ট্রিটিটা রঞ্জিত সিং এর সময়, রঞ্জিত সিং এর কাছ থেকে সাথে, মানে রঞ্জিত মানব সিং এর সাথে টুক প্লেস, যেটা হ্যাপেন কার সময় হয়েছিল? ডিউরিং দ্য হুজ গভর্নরশিপ? এটাও কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিকের সময় হয়েছিল। বোঝা গেল? তা লর্ড উইলিয়াম বেন্টিক সম্পর্কে প্রত্যেকটা কোশ্চেন আমি ডিসকাস করে দিলাম কিন্তু এখনো অবধি, শুধু 231 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন বুঝতে হবে যে এটা কার সম্পর্কে ডিসকাস করবো, কার সময়কালীন, এটা কিন্তু নেক্সট কোশ্চেনে বোঝা যাবে।
তবে কিন্তু এটাও কিন্তু চারটে কোশ্চেন যেটা করলাম সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিককে, বাট এর অ্যান্সারটা আসলো। ঠিক আছে, নেক্সট চলে যাব। বলছি in whose governorship brief tenure marked by the liberalization of the Indian press and prohibited restriction as the newspapers laws passed। সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা, কে করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিক করেছিলেন না? না, এটা হবে না। তাকে লর্ড অকল্যান্ড করেছিলেন? সেটাও হবে না। লর্ড উইলিয়াম করেছিলেন? সেটা হবে না। তাহলে কি লর্ড চার্লস হতে বাধ্য হবে? চার্লস মেটাকাফি হবে। ঠিক আছে, স্যার চার্লস মেটাকাফি সংবাদপত্র নিয়ন্ত্রণ চালু করেছিলেন। বুঝা গেল এটা? নেক্সট এটা দেখে নিই। ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার অকার ডিউরিং হুজ টেনার? কার সময় হয়েছিল ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার? খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। কি ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিক, চার্লস মেটাকেফ, লর্ড অকল্যান্ড না লর্ড এলেনবার্গ? এইটা অ্যান্সার হবে লর্ড অকল্যান্ড। বোঝা গেল এটা? সি, অপশন সি এটা। নেক্সট চলে যাব। বলছি হু সাকসেসফুলি কমপ্লিটেড আফগান ওয়ার অ্যান্ড অ্যানেক্স দ্য সিন্ধ প্রভিন্স ফর দ্য ব্রিটিশ ইন 1843? কি করেছেন এটা? লর্ড উইলিয়াম বেন্টিক, চার্লস মেটাকেফ, লর্ড অকল্যান্ড, এটা হবে লর্ড এলেনবার্গ। কি হবে? লর্ড এলেনবার্গ। মাথায় ঢুকেছে এটা? এই দেখুন ভালো করে। বলছে হু বিকেম ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া টু বি রিকল্ড ফর দ্য ডিফাইন দ্য অর্ডার্স অফ দ্য কোর্ট অফ ডিরেক্টরস ইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি? যাকে রিকল করা হয়েছিল কোর্ট অফ ডাইরেক্টরস, বিজনেস পারপাস, যেটা কোর্ট অফ ডাইরেক্টর বোর্ড অফ। আচ্ছা, এই জায়গাটা বলে দিই, আমাদের পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে দুটো জিনিস হয়ে যায়। একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, আর যে কোর্ট অফ ডিরেক্টর। সেই কোর্ট অফ ডিরেক্টরের কাজকর্মের জন্য অ্যাকচুয়াল তাকে আসতে হলো, কাকে রিকল করা হলো? কাকে? সেটা লর্ড এলেনবার্গ। বোঝা গেল? লর্ড এলেনবার্গকে কিন্তু রিকল করা হয়েছে। এই যে দেখুন ভালো করে, হু ইস্যুড অর্ডার্স ফর প্রহিবিশন অফ দ্য ফিমেল ইনফ্যান্টিসাইড অ্যান্ড সাপ্রেশন অফ দ্য প্র্যাকটিস অফ দ্য হিউম্যান স্যাক্রিফাইস এবং দ্য গডস অফ দ্য সেন্ট্রাল ইন্ডিয়া? আচ্ছা, কে করেছিল? সেটা হচ্ছে ফিমেল ইনফ্যান্টিসাইড যে সাপ্রেশন হয়েছিল এই জায়গাটা, সেটা কিন্তু বুঝতে হবে যারা কে কে করেছিল। এটা করেছিল লর্ড হার্ডিঞ্জ। বুঝা গেল? এটা লর্ড হার্ডিঞ্জ করেছিলেন। মাথা ঢুকলো এটা? নেক্সট চলে যাব। এইবার ইম্পর্টেন্ট লর্ড হার্ডিঞ্জ তো হয়ে গেল ওই জায়গাটা, এই জায়গাটা ভাগে বুঝতে হবে। হু অ্যানেক্স সাতারা, জয়পুর অ্যান্ড সম্বলপুর অ্যান্ড ভাগত, উদয়পুর অ্যান্ড ঝান্সি, যারা রাজা ছিল, সেটা হচ্ছে মানে বলছে ডক্টর অফ ল্যাবসের মাধ্যমে, সত্যবিধের মাধ্যমে এই জায়গাগুলো কে অ্যানেক্স করেছিল বা কার সময় অ্যানেক্স হয়েছিল এটা। এটা ইম্পর্টেন্ট। লর্ড হার্ডিঞ্জ হবে, লর্ড ডালহৌসি হবে, লর্ড অকল্যান্ড, লর্ড ইভেনবে হবে। কোনটা? লর্ড ডালহৌসি। তিনি সত্যবিধে নিজেই প্রবর্তন করেছিলেন, নিজে তিনি করেছিলেন জায়গাটা। ইম্পর্টেন্ট। তাহলে ডক্টর ল্যাবস কে প্রবর্তন করেন? এই জায়গাটা হয়ে গেল ডক্টর ল্যাবস, কিন্তু সেটা লর্ড ডালহৌসি। এই জায়গাটা বুঝতে হবে। বলছে হু ইন্ট্রোডিউসড রেলওয়েজ ফার্স্ট ট্রেন বম্বে থানে, মানে রেলওয়েজটা প্রথম যে ট্রেনটা চলেছিল বম্বে থানে, এবং তার সাথে টেলিগ্রাফ অ্যান্ড পোস্টাল সিস্টেম। পোস্টাল সিস্টেম ফার্স্ট অফ অল ছিল, মানে ফার্স্ট টেলিগ্রাফ লাইন যেটা ছিল ক্যালকাটা টু আগ্রা, যেটা কে চালু করেছিল জায়গাগুলো? খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু লর্ড ডালহৌসি হবে। বোঝা গেল? একদম। এটা বলছে হুইচ অ্যাক্ট ইজ কল্ড ম্যাগনা কার্টা অফ দ্য মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া? যে কি হবে, কোন অ্যাক্টকে বলা হয় ম্যাগনা কার্টা বলা হয়, পোস্ট অফিস অ্যাক্ট বলা হয়, নাকি চার্টার অ্যাক্ট বলা হয়, নাকি উডের ডেসপ্যাচ বলা হয়, নাকি উইডোর ইমেজ বলা হয়? এটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে উডের ডেসপ্যাচ। এই জায়গাটা বোঝা গেল? সি হবে কারেক্ট অ্যান্সার। একদম এটা বোঝাতে পারলাম? উডের ডেসপ্যাচকে কিন্তু বলা হয় ম্যাগনা কার্টা। শিক্ষাক্ষেত্রে এই আইনটা কিন্তু খুব বড় মাপের আইন। বোঝা গেল? নেক্সট চলে যাব আমি। বলছি হু অ্যানেক্সড পাঞ্জাব ফ্রম দ্য মহারাজা দলিপ সিং? মহারাজা দলিপ সিং এর থেকে পাঞ্জাব কে অ্যানেক্স করেছিল এই জায়গাটা? মহারাজা দলিপ সিং হ্যান্ডেড ওভার দ্য কোহিনূর, যে কোহিনূর দিয়ে দিয়েছিল, এটাও কিন্তু লর্ড ডালহৌসি হবে। বোঝা গেল এটা? আচ্ছা, নেক্সট। হু এস্টাবলিশড সেপারেট পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ফর এভরি প্রভিন্স? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেপারেট পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কে চালু করেছিল? লর্ড হার্ডিং, লর্ড ডালহৌসি, লর্ড অকল্যান্ড, লর্ড এলেনবার্গ। এরা কিন্তু লর্ড ডালহৌসি হবে। তো লর্ড ডালহৌসির পর কিন্তু আমরা অনেক কিছু প্রবর্তনমূলক বা কিছু কালজয়ী কিছু ঘটনা পাই, যেটা কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। আর সেই রিফর্মগুলো কিন্তু এই পার্টিকুলার তৎকালীন ইন্ডিয়ানের ক্ষেত্রে এখনো সেটা কাজে লাগছে। সেরকম কাজে লাগে, তাদের সিস্টেমটা খুব বেটার, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা। বোঝা গেল? তাদের শাসন কখনোই বেটার না, তারা অত্যাচারী, বা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কিছু জায়গায় খুব বেটার। সেটাই আমি বলেছি। ডোন্ট টেক ইট আদার ওয়ে।
বলছে আপার গঙ্গা ক্যানেল ইন ওয়েস্টার্ন উত্তর প্রদেশ, অরিজিন হরিদ্বার অ্যান্ড ক্যানেল পাঞ্জাব ওয়ার কনস্ট্রাক্টেড আন্ডার হুজ টেনার, যেটা অলরেডি পড়ালাম, লর্ড ডালহৌসি। এই দুটো ক্যানেল কিন্তু তার সময় হয়েছিল। তো কী ছিল, আপার গঙ্গা ক্যানেল সেটা হচ্ছে হরিদ্বারে ইয়েট করেছিল উত্তরপ্রদেশে, আর বরিদাস ক্যানেল হয়েছিল পাঞ্জাবে। দুটো ক্যানেল ইম্পর্টেন্ট, লর্ড ডালহৌসি হবে অ্যান্সার। এটা রাইট অ্যান্সার কী হবে, লর্ড ডালহৌসি। বোঝা গেল এটা? আজকে লাস্ট কোশ্চেন দেখে নিই। হু মডার্নাইজড হারবার্স অফ ক্যালকাটা, বম্বে অ্যান্ড করাচি। কি করেছিল এটা? এটাও কিন্তু লর্ড ডালহৌসি অ্যান্সার হবে। একবার বলে দিলাম, এই জায়গাটা প্র্যাকটিস করবেন। আমি তো একটু সহজে বলে দিলাম জিনিসটা, আপনারা টাইম নিয়ে প্র্যাকটিস করুন জায়গাটা, বারবার ভিডিওটা দেখুন এবং বারবারই বলছি আগের পার্টও দেখুন। আগের পার্টগুলো দেখলে কিন্তু একটা মিল পাবেন, পরপর আমি ঘটনাগুলো আনছি, একটা ক্রোনোলজি কিন্তু অর্ডারটা ফলো আপ করছি আমি। বোঝা গেল? সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। থ্যাংকস অল অফ ভিউয়ার্স। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, তার সাথে শেয়ার করুন বন্ধুদের সাথে, সবাই যাতে দেখতে পারে। চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করে দেবেন। স্টে সেফ, স্টে টিউনড।